টাকার জন্ম ঋণ থেকে। হয়তো শুনে অনেকে অবাক হবেন যে বর্তমান মুদ্রা ব্যবস্থা টাকার অপর নাম ঋণ। এটি রাষ্ট্রে কোনো ঋণ নেই মানে সেই দেশে কোনো টাকাও নেই। চলুন একটি উদাহরণের মাধ্যমে বুঝতে চেষ্টা করি। ধরা যাক আপনার হাতে 3 লক্ষ টাকা অলস পড়ে আছে। ঘরে টাকা রাখা অনিরাপদ ভেবে আপনি শততা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে টাকা জমা রাখলেন। অতঃপর একদিনে এক ধনাঢ্য ব্যবসায়ী প্রদীপ সাহেব শততা ব্যাংক থেকে 2.5 লক্ষ টাকার ঋণ নিলেন। ঋণ নিয়ে সেই টাকায় তিনি প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন পরিশোধ করে দিলেন। এখন যদি শ্রমিকদের প্রশ্ন করা হয় আপনাদের নিকট কত টাকা আছে, তারা গণনা করে বলবে 2.5 লক্ষ টাকা। কিন্তু যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার কত টাকা আছে, আপনিও বলবেন শততা ব্যাংকে আমার 3 লক্ষ টাকা আছে। চাইলে তোলা যাবে অথবা টাকা না হলেও চেকে বা কার্ডে কেনাকাটা করা যাবে। অর্থাৎ উভয় পক্ষের হিসাব মতে আপনাদের মোট টাকার পরিমাণ 5.5 লক্ষ টাকা। কিন্তু টাকা তো ছিলই 3 লক্ষ, বাকি 2.5 লক্ষ টাকা কিভাবে নতুন তৈরি হলো? এখানেই ব্যাংকের খেলা। তারপরে শ্রমিকরা যখন বিভিন্ন পণ্য, মোবাইল ফোন ইত্যাদি কিনবে, তখন সেই 2.5 লক্ষ টাকা পুনরায় ব্যবসায়ীদের মাধ্যমে নতুন কোন ব্যাংকে জমা হবে এবং সেই ব্যাংক তা পুনরায় ঋণ হিসাবে বাজারে দিয়ে দিবে। ধরা যাক শ্রমিকদের 2.5 লক্ষ টাকার মোট 2,20,000 টাকা আবার ব্যাংকে প্রবেশ করলো। ব্যাংক কিছু টাকা রিজার্ভে রেখে 2 লক্ষ টাকা পুনরায় ঋণ দিয়ে দিল। পরে সেই টাকা ঘুরে ফিরে আবার ব্যাংকে ফেরত আসলো এবং ব্যাংক তা আবারও ঋণ দিল। এভাবে ব্যাংক ব্যালেন্স এবং ঋণের পরিমাণ চক্রাকারে বৃদ্ধি পেতে থাকে। অর্থনীতিবিদদের মতে ব্যাংকের ব্যালেন্স এবং কাগজে মুদ্রা উভয় টাকা। কেউ যদি দেউলিয়া না হয়ে যায়, ব্যাংক আপনার এবং অন্যান্য সকল ডিপোজিটরদের টাকা পরিশোধ করার প্রতিশ্রুতি দেবে। একই সময় ব্যাংক ব্যালেন্সের বিপরীতে আপনি যে কোনো কেনাকাটা করতে পারবেন। অর্থাৎ ব্যাংক ব্যালেন্সই টাকা। অর্থনীতির পরিভাষায় কাগজে মুদ্রাকে M0 এবং ব্যাংক ব্যালেন্স সহ সকল মুদ্রাকে M1 বলা হয় এবং M1 এর সাথে ফিক্সড ডিপোজিট ব্যালেন্স যোগ করে হিসাব করা হয় M2। এই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে গিয়েও দেখতে পারবেন। বাস্তবে দেখা যায় 1 টাকা কাগজে মুদ্রার বিপরীতে প্রায় 10 টাকা ঋণ এবং ব্যাংক ব্যালেন্স তৈরি হয়। অর্থাৎ আপনার 3 লক্ষ টাকা ব্যাংকিং সিস্টেমের জাদুতে পরিণত হয়ে যায় 30 লক্ষ টাকায়।